fight! We fight! I'm fine, thank you. We will never surrender! USA! USA! হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, যে জায়গায় প্রশ্ন করা হয় ক্ষমতাকে, যেখানে শব্দই সবচেয়ে বড় অস্ত্র, সেই মঞ্চেই যদি হঠাৎ একজন লোন ওলফ নিজের গল্প লিখতে শুরু করে রক্তের কালি দিয়ে, তাহলে সেটা আর শুধু একটি ঘটনা থাকে না, সেটা হয়ে ওঠে এক অদৃশ্য যুদ্ধের প্রকাশ। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন উচ্চ প্রোফাইল ব্যক্তির উপস্থিতিতে বিশ্বের চোখের সামনে এমন একটি মুহূর্ত শুধু নিরাপত্তার ব্যর্থতা নয়, এটা একটা প্রশ্ন চিহ্ন। ইতিহাস বলছে এটা নতুন কিছু নয়। অ্যাটেম্পট অ্যাসোসিয়েশন অফ রোনাল্ড রিজিয়ানের পরও আমরা ভেবেছিলাম ব্যবস্থা বদলেছে, ঝুঁকি কমেছে, কিন্তু লোন ওলফ কোনো নিয়ম মানে না, কোনো কাঠামোর মধ্যে থাকে না। সে নিজের নিয়ম নিজেই বানায়, নিজের যুদ্ধ নিজেই লড়ে, আর নিজে সেই যুদ্ধের বিস্ফোরণ যখন ঘটে তখন সেটার অভিঘাত পৌঁছে যায় পুরো বিশ্বের কাছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি ঘটনার বিশ্লেষণ করব না, আমরা বোঝার চেষ্টা করব আমেরিকায় এই ধরনের অপরাধ বারবার কেন সংঘটিত হচ্ছে, যেখানে কোনো সংগঠন নয়, একক ব্যক্তিগত প্রচেষ্টায় রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে এগিয়ে আসছে আম নাগরিক। কি সেই লোন ওলফ, যেখানে একজন মানুষ একাই হয়ে ওঠে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। গণতন্ত্রের উৎসব নাকি আতঙ্কের মঞ্চ, প্রশ্নটা এখন আর শুধু অলংকারিক শোনায় না, বরং বাস্তবের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের সেই রাত, আলো ঝলমলে বলরুম, ক্যামেরার ফ্ল্যাশ, ক্ষমতার সংবাদ মাধ্যমের মুখোমুখি অবস্থান, সব কিছু যেন এক পরিচিত চিত্রনাট্যের মতোই এগোচ্ছিল। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার বরাবরই এমন একটি মঞ্চ যেখানে হাস্যরসের আড়ালে কঠিন প্রশ্ন উঠে আসে, যেখানে প্রেসিডেন্টও সমালোচনার বাইরে থাকে না, কিন্তু সেই মঞ্চেই হঠাৎ গুলির শব্দ শোনা গেলে সেটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকে না, তা হয়ে ওঠে এক গভীর সংকেত, এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করানো মুহূর্ত। ঘটনাস্থল ওয়াশিংটন হিলটন, একটি এমন জায়গা যেখানে নিরাপত্তা বলয় সাধারণত বহুস্তরীয় এবং অত্যন্ত কঠোর বলে ধরা হয়, কারণ এখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মতো উচ্চ প্রোফাইল ব্যক্তি, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা। তবু সেই নিরাপত্তা বলয় ভেদ করে একজন সশস্ত্র ব্যক্তি ঢুকে পড়তে পারলো, এই তথ্যটাই নিজে থেকে অনেকে প্রশ্ন তুলে দেয়। কিভাবে এই ফাঁক তৈরি হলো, কোথায় ব্যর্থতা, নাকি এটি এমন এক ঝুঁকি যা শতভাগ প্রতিরোধ করা কখনোই সম্ভব নয়? ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই একই জায়গায় একবার আগেও সহিংসতার সাক্ষী হয়েছে। 1981 সাল এই হোটেলের বাইরে প্রেসিডেন্ট রোনাল্ড রিজিয়ানের ওপর গুলি চালানো হয়েছিল, যা পরিচিত অ্যাটেম্পট অ্যাসোসিয়েশন অফ রোনাল্ড রিজিয়ান নামে। সেই ঘটনার পর আমেরিকার নিরাপত্তা অবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু এত বছর পর আবার ঠিক একই জায়গায় গুলির ঘটনা, এটি যেন এক ধরনের অস্বস্তিকর পুনরাবৃত্তি, যা প্রশ্ন তোলে নিরাপত্তা কি সত্যি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পেরেছে। এই ঘটনার প্রেক্ষাপট আরও বিস্তৃত, কারণ আমেরিকার সমাজ এখন তীব্র রাজনৈতিক মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। মতভেদ আর শুধু মতের মধ্যে সীমাবদ্ধ নেই, তা আবেগ, ক্ষোভে, এমনকি সহিংসতায় রূপ নিচ্ছে। আর এই জায়গাতে এসে দাঁড়ায় অস্ত্রের সহজলভ্যতার প্রশ্ন, যা সেকেন্ড অ্যাটেম্পট টু দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশনসের মাধ্যমেই সুরক্ষিত। এই অধিকার একদিকে স্বাধীনতার প্রতীক, কিন্তু অন্যদিকে এটি এমন এক বাস্তবতা তৈরি করেছে যেখানে রাগ বা উন্মত্ততা মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো হামলাকারীর উদ্দেশ্য কি ছিল। এখন পর্যন্ত যেসব প্রাথমিক তথ্য সামনে আসছে তাতে পরিষ্কারভাবে কোনো সংগঠিত সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র তো পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থাগুলি ইঙ্গিত দিচ্ছে যে এটি সম্ভবত একজন একক ব্যক্তির কাজ, যাকে অনেক সময় লোন ওলফ বলা হয়। তার ব্যক্তিগত মানসিক অবস্থা, রাজনৈতিক হতাশা অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি ক্ষোভ, এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কিছু সূত্র বলা হচ্ছে সে হয়তো মিডিয়া এবং রাজনৈতিক এলিট এই দুইয়ের প্রতি এক ধরনের ক্ষোভ পোষণ করত এবং এই অনুষ্ঠানটিকে সেই একটি প্রতীকী লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল। আবার অন্য কিছু বিশ্লেষণ উঠে এসেছে এই ধরনের হামলাকারীরা নাকি অনেক সময় নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন উচ্চ প্রোফাইল মঞ্চকে তারা বেছে নেয়, যাতে ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। লোন ওলফ শব্দটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে তার প্রভাব ততটাই জটিল এবং ততটাই কিন্তু ভয়ঙ্কর। এই ধরনের হামলাকারীরা সাধারণত কোনো সংগঠনের হয়ে কাজ করে না, তারা একাই পরিকল্পনা করে, একাই সিদ্ধান্ত নেয় এবং একাই হামলা চালায়। কিন্তু এর মানে এই নয় যে তারা সম্পূর্ণ শূন্য থেকে তৈরি হয়, বরং তাদের মাথায় ভিতরে দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভ, বিচ্ছিন্নতা, রাজনৈতিক বা সামাজিক হতাশা, এইসব ধীরে ধীরে একটি বিস্ফোরণের দিকে ঠেলে দেয়।
অনেক সময় তারা নিজেদেরকে এমন একটি বড় উদ্দেশ্যের অংশ মনে করতে শুরু করে যেন একটি হামলার মধ্য দিয়ে তারা সমাজকে কোনো বার্তা দিচ্ছে। তাই এটাকে শুধু মানসিক অসুস্থতা বলে ব্যাখ্যা করলে কিন্তু পুরো ছবিটা ধরা পড়বে না। আবার শুধুমাত্র রাজনৈতিক কারণ বললেও বিষয়টা সরলীকরণ হয়ে যায় না। বাস্তবে এটি একাধিক স্তরের মিশ্রণ, ব্যক্তিগত মানসিক টানাপোড়েন, সামাজিক বিচ্ছিন্নতা এবং ক্রমশ তীব্র হয়ে ওঠা রাজনৈতিক মেরুকরণ একসঙ্গে মিলে এই ধরনের মানসিকতা তৈরি করে। এই জায়গাতে একটা বড় প্রশ্ন উঠে আসে, এটাকে নির্দিষ্ট কোনো নেতার বিরুদ্ধে জনগণের অবিশ্বাসের ফল, যেমন ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে যে তীব্র সমর্থন এবং একই সঙ্গে তীব্র বিরোধিতা তৈরি হয়েছে তাকে এই ধরনের হামলার পেছনে ভূমিকা রাখছে, এর উত্তর সরল নয়। কারণ এই ধরনের হামলা সাধারণত একক কোনো কারণ থেকে জন্ম নেয় না। তবে এটুকু স্পষ্ট যে যখন রাজনীতির চরম মেরুকরণের দিকে এগোয়, যখন বিরোধিতা ধীরে ধীরে শত্রুতায় রূপ নেয়, তখন কিছু মানুষ সেই আবেগকে ব্যক্তিগত স্তরে নিয়ে গিয়ে চরম সিদ্ধান্ত নিতে শুরু করে। তারা মনে করে একটি সহিংস পদক্ষেপের মাধ্যমে তারা কোনো বড় পরিবর্তন ঘটাতে পারবে বা নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটাতে পারবে। সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকালে এই প্রবণতাটা আরো পরিষ্কার হয়। 2024 সালে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলার চেষ্টা হয়েছিল সেটিও তদন্তে একটি একক হামলাকারীর কাজ হিসেবে চিহ্নিত হয়, যার সঙ্গে কোনো বড় সংগঠনের প্রত্যক্ষ যোগসূত্র পাওয়া যায়নি। এই ধরনের প্যাটার্ন একইভাবে একা পরিকল্পনা, একা আক্রমণ বারবার সামনে আসছে। আর এটি নিরাপত্তা সংস্থাগুলোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ সংগঠিত ষড়যন্ত্রের ক্ষেত্রে কিছু সূত্র পাওয়া যায়, কিন্তু একজন ব্যক্তি যখন নিজের ভেতরের তাড়নায় কাজ করে তখন তাকে আগে থেকে চিহ্নিত করা অনেক কঠিন হয়ে পড়ে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রবণতা কি বাড়ছে। বিভিন্ন গবেষণা এবং বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে গত কয়েক দশকে এই ধরনের লোন ওলফ হামলার সংখ্যা বেড়েছে, বিশেষ করে এমন সমাজে যেখানে রাজনৈতিক বিভাজন তীব্র এবং মানুষ ক্রমশ নিজেদের মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আধুনিক ডিজিটাল যুগ এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে। এখন একজন মানুষ একা বসে অনলাইনে এমন সব কন্টেন্ট, মতামত এবং তথ্যের মধ্যে ডুবে থাকতে পারে যা তার ক্ষোভকে আরও উস্কে দেয় এবং তাকে ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে সে নিজের মনে একটি আলাদা বাস্তবতা তৈরি করে, যেখানে সহিংসতাই হয়ে ওঠে সমাধান। সবকিছু মিলিয়ে যে ছবিটা সামনে আসে তা একেবারেই অস্বস্তিকর। এটি শুধু একজন ব্যক্তির উন্মত্ততার গল্প নয়, আবার শুধুমাত্র রাজনৈতিক অবিশ্বাসের ফল নয়। এটি একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত, যেখানে মানুষ ক্রমশ বিচ্ছিন্ন, ক্রমশ ক্ষুব্ধ এবং কখনো কখনো সেই ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। আর এই কারণেই লোন ওলফ সবচেয়ে বিপজ্জনক, কারণ সে কোনো সংগঠনের নির্দেশে নয়, নিজের ভেতরের যুদ্ধ থেকে চালিত হয়। তাকে চেনা কঠিন, থামানো আরও কঠিন। আর তাই প্রশ্নটা থেকে যায়, এই ধরনের মানুষ কি হঠাৎ তৈরি হচ্ছে, নাকি আমাদের চারপাশের পরিবেশেই ধীরে ধীরে তাদের তৈরি করে দিচ্ছে? যদি লোন ওলফ হামলার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে এগুলো কোনো একদিনের ঘটনা নয়, বরং বারবার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একই ধরনের মানসিকতা থেকে উঠে এসেছে। 1995 সালে টিমোথি এমসি ভেগ ওকলাহোমা সিটিতে একটি ফেডারেল বিল্ডিংয়ে বোমা হামলা চালানো হয়, যা পরিচিত ওকলাহোমা সিটি বম্বিং নামে পরিচিত। যদিও তার কিছু সহযোগী ছিল, তবু মূল পরিকল্পনা এবং মতাদর্শ ছিল ব্যক্তিগতভাবে গড়ে ওঠা সরকার বিরোধী চরম ক্ষোভ থেকেই এই হামলার জন্ম। 2011 সালে নরওয়েতে অ্যান্ডার্স ভিহারিং ব্রেইভিক একাই দুটি ভয়াবহ হামলা চালায়, যার মধ্যে 2011 নরওয়ে অ্যাটাকস সবচেয়ে পরিচিত। সে নিজেকে একটি মতাদর্শিক যোদ্ধা হিসেবে দেখত এবং নিজের কর্মকাণ্ডকে বার্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 2016 সালে ওমার মার্টিন ফ্লোরিডার একটি নাইট ক্লাবে গুলি চালিয়ে 49 জনকে হত্যা করে, যা অরল্যান্ডো নাইট ক্লাব শুটিং নামে পরিচিত। যে কোনো বড় সংগঠনের নির্দেশে কাজ করেনি, বরং নিজের ভেতরের চরমপন্থী বিশ্বাস ও ব্যক্তিগত অস্থিরতার মিশ্রণে এই হামলা। 2017 সালে স্টিফেন প্যাডডক লাস ভেগাসে একটি কনসার্টে গুলি চালিয়ে আধুনিক আমেরিকার অন্যতম ভয়াবহ গণহত্যা ঘটায়, যা পরিচিত লাস ভেগাস শুটিং নামে পরিচিত। তার উদ্দেশ্য আজও পুরোপুরি পরিষ্কার নয়, যা লোন ওলফ হামলার সবচেয়ে অস্বস্তিকর দিকগুলোর একটি। আর 2019 সালে ব্র্যান্টন ট্যারেন্ট নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা চালায়, যা খ্রিস্টচার্চ মস্কিউ শুটিং নামে পরিচিত। সে অনলাইনে নিজের মতাদর্শ ছড়িয়ে এবং লাইভ স্ট্রিম করে এই হামলাকে একটি গ্লোবাল বার্তা বানাতে চেয়েছিল।
এই ঘটনাগুলো ভিন্ন দেশ, ভিন্ন সময়, ভিন্ন টার্গেট, তবু একটা জায়গায় এসে মিলে যায়। একজন ব্যক্তি নিজের বিশ্বাস বা ক্ষোভে চালিত হয়ে এটা এমন এক সিদ্ধান্ত নেয় যা অসংখ্য মানুষের জীবন বদলে দেয়। আর এখানেই লোন ওল্ফ সবচেয়ে বিপজ্জনক, কারণ সে কোনো সংগঠনের মুখ নয়, সে নিজের ভেতরের অদৃশ্য যুদ্ধের ফল। এই পুরো চিত্রটাকে আরো জটিল করে তোলে আন্তর্জাতিক প্রেক্ষাপট। যেমন সাম্প্রতিক ইসরায়েল, ইরান, ইউনাইটেড স্টেটস উত্তেজনা সরাসরি এই ঘটনার কারণ না হলেও এটি এমন একটি বৈশ্বিক আবহ তৈরি করেছে যেখানে রাজনৈতিক আবেগ, ক্ষোভ এবং মেরুকরণ আরো তীব্র হয়ে ওঠে। এই ধরনের পরিস্থিতিতে আগে থেকেই ক্ষুব্ধ বা বিচ্ছিন্ন একজন ব্যক্তি নিজের ক্ষোভকে আরো বড় কোনো প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে ফেলতে পারে। সে মনে করতে পারে তার ব্যক্তিগত রাগ আসলে একটি বৃহত্তর সংঘাতের অংশ, এবং সেই ভুল ধারণাই তাকে আরো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে, তদন্ত এখনো সম্পূর্ণ শেষ হয়নি এবং অনেক তথ্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এবং অনেক তথ্যই যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ফলে হামলাকারীর উদ্দেশ্য নিয়ে যে ব্যাখ্যাগুলো সামনে আসছে সেগুলো আংশিক বা প্রাথমিক হতে পারে, কিন্তু এতটুকু নিশ্চিতভাবে বলা যায় এই ঘটনা কেবল একটি ব্যক্তিগত উন্মত্ততার ফল হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। কারণ এই ধরনের সহিংসতা সাধারণত বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গেও যুক্ত থাকে। ঘটনার সময় উপস্থিত সাংবাদিকদের অভিজ্ঞতাও এই বাস্তবতাকে আরো তীব্র করে তোলে। যারা প্রতিদিন অন্যদের গল্প বলেন, অন্যদের সংকট তুলে ধরেন, সেই মানুষগুলো হঠাৎ করে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ক্যামেরার সামনে দাঁড়ানো মানুষগুলো টেবিলের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। এই দৃশ্যটাই যেন প্রতীক হয়ে দাঁড়ায় বাস্তব আর প্রতিবেদনের সীমানা কতটা দ্রুত ভেঙে যেতে পারে। এই পুরো পরিস্থিতিতে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস দ্রুত পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নিয়ে যায় এবং হামলাকারীকে নিষ্ক্রিয় করে। বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়, কিন্তু তাতে মূল প্রশ্নগুলোর উত্তর কিন্তু মেলে না, বরং সেগুলো আরো জোরালো হয়ে ওঠে। নিরাপত্তা কি যথেষ্ট ছিল? ভবিষ্যতে কি আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে? আর সেই কঠোরতা কি গণতান্ত্রিক উন্মুক্ততার জায়গাটাকে সংকুচিত করে দেবে? এই ঘটনার পর আবারও শুরু হয়েছে পুরনো বিতর্ক, গান কন্ট্রোল বনাম ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু এই বিতর্ক নতুন নয়, বরং বারবার ফিরে আসে প্রতিবারই কোনো না কোনো সহিংস ঘটনার পরে। প্রশ্নটা তাই শুধু আইনের নয়, সমাজেরও। মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ, বিচ্ছিন্নতা এবং অবিশ্বাসের মাত্রা কতটা বেড়ে গেছে। সবশেষে এসে প্রশ্নটা আবার সেই জায়গাতেই দাঁড়ায় যে মঞ্চে গণতন্ত্র উদযাপিত হয়, সেই মঞ্চ যদি নিরাপদ না থাকে তাহলে গণতন্ত্র নিজেই কতটা নিরাপদ? এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি একটি সতর্কবার্তা যা আমরা আবারও উপেক্ষা করতে চলেছি? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে সতর্কবার্তাকে অবহেলা করলে আর তার প্রতিধ্বনি আরো বড় আকারে ফিরে আসে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।